আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন 3। প্রেমেন্দ্র মিত্রের রচিত ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প মাছ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি কুনাল আচার্য। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু হচ্ছে মাছ। ঘনাদা একেবারে ব্যাঘ্যঝম্প দিয়ে থালার ওপর দু বাহু মেলে ধরে হা হা করে উঠলেন। এই মাছ আমি খাবো না, নিয়ে যাও আমার কাছ থেকে নিয়ে যাও। রামভুজ নেহাত আমাদের মেশের অনেক পুরনো ঠাকুর, তাই নইলে আর কেউ হলে বোধহয় গামলা টামলা শুদ্ধ উল্টে পড়ে খাবার ঘরে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতো। রামভুজ ঘনাদাকে চেনে, তাই শুধু এক পা পিছিয়ে গিয়ে বাঁ হাতের বাটি বসানো থালাটা চিনে ভেলকিবাজের মতন অদ্ভুত কায়দায় সামলে নিয়ে বললে, কি হইল বাবু? মাছের ঝোল খাইবেন না? হ্যাঁ, ভালো মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল খাবো আমি? ঘনাদার কথায় মনে হলো হিন্দু ধর্মের সবচেয়ে নিষিদ্ধ খাদ্য যেন তাকে জোর করে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে। আসল ব্যাপারটা যে কি তা আমরা অবশ্য সবাই জানি। ঘনাদা নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে, বেরোবার জন্য এখন ছটপট করছেন। ছুটির দিন, আর তার ওপর গৌড়ের পাশের খবর বার হওয়ার দরুন সকালবেলায় সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করছিলাম। এমন সময় শিশিরের কাছে একটা সিগারেট ধার করতে এই পর্যন্ত মাত্র 2357টা তিনি ধার নিয়েছেন। ঘনাদা ঘরে ঢুকেছেন। যথারীতি সিগারেটটা ধরিয়ে চলে যাওয়ার মুখে আমাদের ভাবগতিক দেখে বোধহয় সন্দিহান হয়ে জিজ্ঞাসা করেছেন, ব্যাপার কি হে, সকালবেলা এত জরুরি মিটিং কিসের? এই একটু ফিস্টের ব্যবস্থা করছি আজ। আপনি? ফিস্ট? ঘনাদা শিবুকে কথাটা আর শেষ করতে দেননি। ফিস্ট শুনলেই তার ভয় হয়, পাছে কেউ তার কাছে চাঁদা চেয়ে বসে। তাই অত্যন্ত বিরক্ত হয়ে বলেছেন, তোমাদের নীতি ও এক হুজুগ। আমার বাবু পেটটা আজ তেমন ভালো নেই। যেন অত্যন্ত দুঃখিত হয়ে গৌর বলেছে, আচ্ছা, আপনার জন্য তাহলে আলাদা ব্যবস্থাই করব। হ্যাঁ, তাই নাকি? ঠিক? হ্যাঁ, তাই করো বলে ঘনাদা বেরিয়ে গেছেন। সেই আলাদা ব্যবস্থার দরুন মাংসের কালিয়ার বদলে তাকে সত্যি মাগুর মাছের ঝোল পরিবেশন করা হবে। ঘনাদা তখন ভাবতেই পারেননি আপত্তিটা তাই তার এত তীব্র। সব বুঝে সুঝেও শিবু কিন্তু ন্যাকা সেজে জিজ্ঞাসা করলে, আপনি না সকালে বললেন পেটটা তেমন ভালো নেই, তাই তো আপনার জন্য আলাদা করে। শিবুকে কথাটা শেষ করতে না দিয়ে ঘনাদা যেন আর্তনিনাদ করে উঠলেন, তাই বলে মাগুর মাছ? গোড় যেন অত্যন্ত সংকুচিতভাবে জানালে, কেন? মাগুর মাছ তো রোগীর পথ্যি, হালকা বলেই জানি। জানো যদি তো তোমরাই খাও না, আমার অত উপকার নাই করলে। খেঁকিয়ে উঠলেন ঘনাদা। এবার আমাকেই কথা বলতে হলো। বেশ একটু কাচুমাচু মুখ করে বললাম, তাহলে তো বড় মুশকিল হলো ঘনাদা। আমাদের জন্য যে আবার মাংসের কালিয়া রান্না হয়েছে, তাও আবার চর্বিওয়ালা খাসির মাংস, সে তো আপনার চলবে না। ঘনাদা যেন অত্যন্ত অনিচ্ছা সহকারে বললেন, যেমন করে হোক তাই চালাতে হবে। অন্য কোনো মাছ হলেও হতো, কিন্তু মাগুর মাছ প্রাণ থাকতে তো মুখে তুলতে পারবো না। মাগুর মাছে এত আপত্তি কেন বলুন তো? অবাক হয়ে জিজ্ঞাসা করলে গৌড়। ঘনাদা পাতের ধারে রামভুজ তখন মাংসের কালিয়ার বাটি ধরে দিয়েছে। পরপর সেরকম দুটো বাটি শেষ না করা পর্যন্ত ঘনাদা মুখ তুলে তাকাবার পর্যন্ত ফুরসত পেলেন না। মাংসের পর চাটনি,
তারপর দই ও সন্দেশ পর্যন্ত ঘনাদা যেন এক নিঃশ্বাসে চোখ কান বুজে চালিয়ে গেলেন। সন্দেশের পর পান্তোয়ায় এসে তার গতি একটু মন্থর হতে দেখে ভরসা পেয়ে বললাম, না, পেটটা আপনার সত্যি আজ খারাপ ছিল দেখছি ঘনাদা। আমার কথার খোঁচা যদি কিছু থাকে তা ঘনাদাকে স্পর্শই করল না। অ্যাকিউট অ্যাঙ্গেলে তিনি খাওয়া শুরু করেছিলেন, এখন অবটিউজ অ্যাঙ্গেলে পৌঁছে তার শরীর মন মেজাজ শরতের আকাশের মতন প্রসন্ন হয়ে গেছে। মধুরভাবে একটু হেসে বললেন, সেই জন্যই বুঝি মাগুর মাছের ব্যবস্থা করেছিলি? ভালো 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 ভালো, তা তোদের আর দোষ কি বল? মাগুর মাছ যে কেন খাই না তোরা কি করে বুঝবি? একটু বুঝিয়ে দিন না। শকাতর অনুনয় করলে গৌড়। ঘনাদা উদারভাবে আশ্বাস দিলেন, আচ্ছা আচ্ছা, দেবো 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 দেবো, এই এই তো প্রকাণ্ড পান্তুয়াটা কণ্ঠরুদ্ধ হয়ে যাওয়ার দরুন তার শেষ কথা আর শোনা গেল না। খাওয়া দাওয়ার পর বসবার ঘরে তার মৌরিশি পাট্টাওয়ালা আরাম কেদারাটি দখল করে শিশিরের একটা সিগারেট 2358টা হলো ধার নিয়ে আরাম করে ধরিয়ে ঘনাদা শুরু করলেন। 1929 সালের 23শে সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ হয়, তার কথা তোমাদের না জানায় স্বাভাবিক, কারণ সে চন্দ্রগ্রহণ বাংলাদেশে দূরে থাক ভারতবর্ষ থেকেও দেখা যায়নি। তবে ডক্টর অ্যালফ্রেড হিল যে কারণে 1930-এ FRGS অর্থাৎ ফেলো অফ দ্য রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি রূপে মনোনীত হয়ে সম্মান লাভ করলেন, কিভু এবং এডওয়ার্ড হদের মধ্যে নতুন একটা নদী জন্মাবার কিছু বিবরণ তোমরা হয়তো শুনে থাকবে। ভূগোলের জ্ঞান আমাদের সকলেরই সমান, ওরই মধ্যে শিবু যা একটু আধটু চর্চা করে। ঘনাদা এই পর্যন্ত বলে চুপ করবার পর সে জিজ্ঞাসা করলে, কিভু আর এডওয়ার্ড হদ কোথায় বলুন তো? আফ্রিকায়, আফ্রিকায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফ্রিকার বেলজিয়ান কঙ্গোর একেবারে পূবে, বিষুব রেখার কিছু দক্ষিণে। আমরা কেউই সেখানে নতুন নদী জন্মাবার কথা শুনিনি জেনে ঘনাদা দ্বিগুণ উৎসাহ ভরে আবার আরম্ভ করলেন। জার্মানির এক নামজাদা সার্কাস কোম্পানি আর স্পেনের এক চিড়িয়াখানার বায়না নিয়ে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে তখন নানা জাতের অদ্ভুত দুষ্প্রাপ্য প্রাণী ধরে বেড়াচ্ছি। চিড়িয়াখানার ফরমাস মতো প্রায় সব কিছু তখন ধরা হয়ে গেছে। জিরাফ আর জেব্রার মাঝামাঝি অদ্ভুত প্রাণী ওকাপি, কঙ্গোর লাল বামন মোষ, বাঘা বেড়াল, চিতা, হায়না, এইসব তো আমার সঙ্গে আছেই। তাছাড়া নানা জাতের পাখি, মাছ, সাপও জোগাড় করেছি। সার্কাস কোম্পানির ফরমাসটায় তখন হাসিল করতে বাকি, সেটা বেশ একটু শক্ত। তাদের জন্য একটা বাচ্চা গরিলা ধরে নিয়ে যেতে হবে। গরিলা ধরা বড় সোজা কথা নয়, তার ওপর এমন দুর্ভেদ্য জঙ্গলে ও পাহাড়ে তারা লুকিয়ে থাকে যে তাদের সন্ধান পাওয়াই মুশকিল। কঙ্গো ক্যামেরুনসের এই নিবিড় জঙ্গলে প্রথমে বন মানুষদের মধ্যে সবচেয়ে বিশাল এই প্রাণীটি আবিষ্কৃত হয়। তারপর কঙ্গোর পূবে কিভুর হ্রদে কাছাকাছি পাহাড়ে প্রায় 10,000 ফুট উঁচু জঙ্গলে আরও এক বড় জাতের গরিলা সন্ধান পাওয়া যায়। আপাতত সেই গরিলার আস্থানার দিকেই যাচ্ছিলাম। আফ্রিকার বিশেষ করে কঙ্গোর জঙ্গলে চলাফেরা যে কি ব্যাপার, ভুক্তভোগী না হলে কল্পনাই করতে পারবে না। এইসব জঙ্গল এমন দুর্ভেদ্য যে প্রতি পদে কুড়ুল কাস্তে দিয়ে পথ পরিষ্কার না করলে এক পাও এগোনো যায় না। 150 থেকে 200 ফুট উঁচু বড় বড় গাছ লতা পাতায় আকাশে এমন ঢেকে রেখেছে যে দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো অতি কষ্টে চুঁইয়ে আসে। সেই ঘন গাছের জটলার তলায় অগাছার জঙ্গলই 15 ফুট উঁচু।
তারই ভেতর আবার অর্চিলা ও লতানের রবার গাছের দুর্ভেদ্য জট। যে জায়গাটায় বিশ্রাম করবার জন্য তাঁবু ফেলেছিলাম সেখানে এই জঙ্গল অনেকটা হালকা হয়ে সাভানা অর্থাৎ ঘাসের প্রান্তর শুরু হয়েছে। এই ঘাসও অবশ্য যেমন তেমন নয়, 6 ফুট উঁচু একটা জোয়ান মানুষ তার ভেতর অনায়াসে ডুবে যায়। একটা প্রকাণ্ড বাওবাব গাছের তলায় বেশ খানিকটা জায়গা পরিষ্কার করে আমাদের আস্থানা পাতা হয়েছিল। আফ্রিকার জঙ্গলে শিকারের বেরোনোকে বলে সাফারি। আমাদের সাফারিতে লোকজন তো বড় কম নয়। আসবাবপত্র, রসদ ও জন্তু জানোয়ারের খাঁচা, বাক্স ইত্যাদি বইবার জন্যেও 100 জন কাফির জাতের মুটে আছে। তার উপর আছে 5 জন মাসাই জাতের শিকারী। এই অঞ্চলে সিংহের উপদ্রব খুব বেশি বলে আস্থানার চারিদিকে 4টে আগুন জ্বালাবার ব্যবস্থা করে ও পালা করে 2 জন শিকারীকে পাহারায় রেখে সবে তখন নিজের তাঁবুতে এসে শোবার বন্দোবস্ত করছি। আমার তাঁবুতে 2-4টে দামি পাখির খাঁচা ও মাছ, গিরগিটি ধরনের দুষ্প্রাপ্য প্রাণীর কাঁচের জারগুলো সাধারণত থাকে। একটা মাছের জার কী করে ভেঙে ফুটো হয়ে সমস্ত জলটা দেখলাম মাটিতে গড়িয়ে পড়েছে। মাছটা কাঁচের জারের তলায় খাবি খাচ্ছে দেখে সেটাকে অন্য একটা জারে তুলে রেখে জল ঢালছি, এমন সময় যুগন এসে ঘরে ঢুকলো। যুগন আমাদের সবচেয়ে বিশ্বাসী অনুচর ও সমস্ত কাফির কুলি ও মাসায় শিকারীদের সর্দার। এমন দৈত্যের মতো তার চেহারা, সাহসও তেমনি অসীম। খাটো একটা বল্লম হাতে মানুষকে সিংহের সামনে সে নির্ভয়ে এগিয়ে যেতে পারে। চোখে দেখা যায় এমন কোনো প্রাণীকে সে গ্রাহ্যই করে না, কিন্তু তার সব সাহস শুধু দিনের বেলায়। রাত হয়েছে কি একটা পাতা নড়লেও ভূত প্রেত জুজুর ভয়ে সে আঁতকে ওঠে। যাদের ধরাছোঁয়ায় দেখা যায় না সে অশরীরী জীবেরাই সেই সময় তার মতো শিকারীদের ঘাড় মোটকানোর জন্য ওঁত পেতে থাকে বলে তার ধারণা। যুগনের মুখ চোখের ভাব দেখে বুঝলাম রীতিমতন ভয় পেয়ে সে এত রাত্রে আমার তাঁবুতে ঢুকেছে। আবার কোন জুজু কোথায় দেখেছে বলে তাকে ঠাট্টা করতে যাচ্ছি এমন সময় নিজেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে চমকে উঠলাম। ভাটার মতন চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে সব হয়ে যুগন বললে, শুনতে পাচ্ছেন? বোয়ানা। শুনতে তখন ভালো রকমই পেয়েছি। না, সিংহ কি খেপা হাতির ডাক নয়। অন্ধকার রাত্রির কোনো সুদূর প্রান্ত থেকে সমস্ত আকাশের বুক কাঁপিয়ে অস্ফুষ্ট একটা ভয়ের স্পন্দন যেন উঠছে। গুম গুম গুম। এদিকে সে শব্দ শেষ না হতে আরেক দিক থেকে সে শব্দের অবিকল প্রতিধ্বনি শুরু হয়ে গেল। সেই প্রতিধ্বনি তারপরেই অন্য আরেক দিক প্রান্ত ধরে নিতে দেরি করলে না। এমনই সে শব্দ যে আকাশের মধ্যে এক কোণ থেকে আরেক কোণে একটা বিরাট অদৃশ্য দৈত্য যেন কিছু লোফালোফি করছে বলে মনে হলো। ভালো করে খানিকক্ষণ শুনে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে যুগন? যুগন সভয়ে বললে, হ্যাঁ, বোয়ানা বলছে দেবতার দুশ্মন শয়তানকে চাই। কোনো পাহাড় জঙ্গল তাকে লুকিয়ে রাখতে পারবে না। তেলের কড়া তৈরি। বললাম, ঠিকই বুঝেছ, তবে আর একটু মন দিয়ে শোনো। বুঝবে, শুধু শয়তান নয়, বলছে সাদা শয়তানকে চাই। আর একবার কান পেতে যুগন আমার কথায় সায় দিয়ে বললে, সাদা শয়তানি বলছে বটে বোয়ানা, কিন্তু কার কথা বলছে বুঝতে পারছি না। আমাদের নয় তো? এবার হেসে বললাম, তোমাদের কথা তো বাদই দিলাম। কাফরিদের মধ্যেও আমাকে সাদা শয়তান কানা না হলে কেউ বলবে না। সুতরাং আক্রোশটা যার উপরেই হোক, আমরা নির্ভয়ে থাকতে পারি। ইতিমধ্যে ওই শব্দের অল্প বিস্তর মানে বুঝে আমায় কাফির কুলি ও মাসাই শিকারীদের অনেকে সভয়ে আমার তাঁবুর সামনে এসে জড়ো হয়েছিল। তাদের ওই একই কথাই বলে
রাত্রের মতন বিদায় করলাম। মুখে ওদের অভয় দিলাম বটে, কিন্তু সারা রাত দুর্ভাবনায় ভালো করে ঘুমোতে পারলাম না। আফ্রিকার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় যাদের আছে, এই শব্দের অসামান্য ক্ষমতা ও ভয়ঙ্কর মর্ম তারা ভালো করেই জানে। এই শব্দ আফ্রিকার নিজস্ব জিনিস। আসলে বিশেষ এক ধরনের বিরাট ঢাকের শব্দ ছাড়া আর কিছুই নয়। কিন্তু যে দেশে দুর্ভেদ্য জঙ্গলে 10 মাইল দূরে গাঁয়ের লোকেরা পরস্পরের ধারে কাছে ঘেঁষে না ও পরস্পরের ভাষা বোঝে না, সেই দেশে এই ঢাকের শব্দের মারফতে টেলিগ্রাফের মতো তাড়াতাড়ি শত শত মাইল দূর দূরান্তের খবর পাঠিয়ে দেওয়া যায়। এই ঢাকের শব্দের নিজস্ব একটা ভাষা আছে। সম্পূর্ণ ভিন্ন জাতের এবং ভিন্ন ভাষার লোকেরা ওই ঢাকের ভাষা অনায়াসে বুঝতে পারে। এই ঢাকের শব্দ বিলি করবার ব্যবস্থাও অদ্ভুত। এক গাঁ থেকে ঢাকের শব্দ শোনা মাত্র অন্য গাঁ তৎক্ষণাৎ সেই খবর ঢাকের আওয়াজে প্রচার করে দেয়। এমন করে দেখতে দেখতে বহু দূরে এসে খবর ছড়িয়ে যায়। কারোর বিরুদ্ধে ঢাক যদি একবার বেজে ওঠে, তাহলে যত দূরেই পালাক, এই ঢাকের নাগাল থেকে পরিত্রাণ পাওয়ার আশা নেই। বহুদিন আফ্রিকার বহু জায়গা ঘোরার দরুন এই ঢাকের ভাষা আমি ভালো করে বুঝি। আপাতত ঢাকের খবর যা শুনলাম তার সঙ্গে আমার সম্পর্ক কিছু নেই বললেই মনে হলো। তবু অস্বস্তিটা একেবারেই গেল না। পরের দিন সকালে তাঁবু তুলে আমরা সাভানা পেরিয়ে পাহাড়ের দিকে রওনা হলাম। এই পাহাড়ের প্রায় 10,000 ফুট উঁচুতে পৌঁছালে গরিলার রাজ্যের সন্ধান পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। পাহাড় যেমন খাড়ায় তেমনি গভীর জঙ্গলে ঢাকা। যত উপরেই উঠি ঢাকের শব্দ কিন্তু আমাদের সঙ্গ ছাড়ে না। দিনের পর দিন, রাতের পর রাত সে শব্দ আমাদের পিছুতে লেগেই রইল। 4 দিনের দিন কিবু হ্রদের কাছাকাছি গিয়ে পৌঁছালাম। আশেপাশের ঘন কাটা ঝোপের ভর্তি দুর্ভেদ্য জঙ্গলের চেহারা দেখে মনে হলো গরিলাদের আস্থানা খুব দূরে নেই। সুবিধে মতো একটা জায়গা দেখে সন্ধ্যের আগেই তাঁবু ফেলে একটু আধটু এদিক ওদিক জঙ্গলটার অবস্থা বুঝতে বেরোলাম। গরিলা শিকার করা দস্তুর মতন কঠিন ব্যাপার, কিন্তু জ্যান্ত গরিলা ধরা তার চেয়েও অনেক শক্ত। বড় ধাড়ি গরিলাকে জ্যান্ত ধরা তো অসম্ভব বললেই হয়। এমনিতে তারা মানুষ দেখলে গা ঢাকা দিয়ে এড়িয়েই যায়, নিজে থেকে কখনো আক্রমণ করে না। কিন্তু একবার ঘাঁটালে আর রক্ষে নেই। তখন তাদের মতন হিংস্র ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে আর দেখা যায় না। একেবারে অব্যর্থভাবে গুলি না মারতে পারলে তাদের রক্ষা তখন অসম্ভব। শিকারি নাগালে একবার পেলে ঢাকের মতন নিজের বুক চাপড়াতে চাপড়াতে এসে তাকে প্যাকাটির মতন মোটকে ভেঙে দিতে পারে। ধাড়ি গরিলা ধরার আশা তাই কেউ করে না। ধরতে হলে বাচ্চা গরিলায় ধরবার চেষ্টা করতে হয়। বাচ্চা গরিলাকে একা একা পাওয়াও কিন্তু শক্ত। ছোট ছোট পরিবারে ভাগ হয়ে গরিলারা দলবদ্ধ হয়ে দিনের বেলা গাছের ফলমূল খেয়ে বেড়ায়। রাতে ধাড়ি গরিলা কোনো গাছের তলায় পাহারা দেয়, আর বাচ্চা আর মেয়ে গরিলারা গাছের ওপরে ডালপালা দিয়ে তৈরি একটা মাচার মতো বাসায় ঘুমোয়। কোনো রকমে কোনো বাচ্চা কোথাও একবার ছোটকে না পড়লে তাকে ধরা তাই কঠিন। পরের দিন কিভাবে কোন দিক থেকে গরিলা ধরবার ব্যবস্থা করব তা এক জায়গায় দাঁড়িয়ে ভাবছি। এমন সময় যুগন হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে যা বললে তাতে আমি একেবারে হয়ে গেলাম। সে নাকি আমাদের তাঁবু থেকে কিছু দূরে পাহাড়ের এক গুহার মধ্যে একটা গরিলাকে যেতে দেখেছে। সেই গরিলাটা নাকি দেখতে কতকটা সাদা রঙের। সাদা রঙের গরিলা তো অসম্ভব আজগুবি ব্যাপার। তবু সন্ধ্যের আবঝা অন্ধকারে যুগনের দেখবার কোনো রকমও ভুল হয়েছে ভাবা যেতে পারে, কিন্তু গরিলা একা একা গুহায় থাকে এরকম কখনো শুনিনি। না, ব্যাপারটা সন্ধান নিতেই হয়।
যুগনের সঙ্গে নিয়ে সেই গুহার মুখে যখন পৌঁছালাম তখন চারিদিকে বেশ অন্ধকার হয়ে গেছে। গুহাটা খুব বড় নয়, পাহাড়ের গায়ে একটা বড় ফাটলের মতো, কিন্তু ভেতরটা একেবারে জমাট অন্ধকার। সেই অন্ধকার গুহায় গরিলার মতন সাংঘাতিক প্রাণীর খোঁজে ঢোকা প্রায় আত্মহত্যা করারই সামিল। প্রথমে তাই গুহার মুখে বার কয়েক বন্দুকের আওয়াজ করলাম। ভয় পেয়ে যদি গুহা থেকে বেরিয়ে পড়ে, তাতে কোনো ফল না পাওয়া একটা শুকনো কাঠ মশালের মতন জেলে নিয়ে বাধ্য হয়ে ভেতরে ঢুকলাম। ফাটলটা খানিকটা সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেছে। সামনে আমি বন্দুক হাতে সন্তপর্ণে এগোচ্ছি, পেছনে যুগন মশাল হাতে আসছে। গরিলাটা যদি হঠাৎ ঝাঁপিয়ে আসে, গুলি অন্তত একটা চালাবো, তারপর যা হয় হোক। বাঘটা ঘুরেই কিন্তু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এই কি সেই যুগনের গরিলা? পেছনে পাথরের দেওয়ালে আঠার মতো লেপ্টে সভয়ে আমাদের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তার রং সাদা আর চেহারা বিরাট হলেও গরিলা সে নয়। আমাদের থামতে দেখে হাতে পিস্তলটা উঁচিয়ে সে বিশুদ্ধ ইংরেজিতে বললে, খবরদার খবরদার, এক পা এগিয়েছো কি গুলি করব, গুলি করে দেব। ততক্ষণে আমি নিজেকে সামলে নিয়েছি। হেসে বললাম, তাতে কি কেউ জখম হবে মনে করছেন ডক্টর হিল? আপনার তাক যে কত তা তো আমার জানা। অবাক হয়ে পিস্তল নামিয়ে ডক্টর হিল এবার এগিয়ে এসে বললেন, এ কি দাস, তুমি এখানে? গম্ভীর হবার ভান করে বললাম, নিয়তির টানে বোধহয়, নইলে কোথায় দক্ষিণ আমেরিকার ব্রাজিলের জঙ্গল আর কোথায় আফ্রিকার কঙ্গোর সীমান্ত। 5 বছর বাদে আচমকা এমন আশ্চর্যভাবে দেখাই হবে কেন? ডক্টর হিল কৃতজ্ঞভাবে বললেন, সেবারে তুমি হঠাৎ উদয় না হলে প্রাণটা সেখানে রেখে আসতে হতো বটে। হেসে বললাম, আপনার বন্দুকের টিপ কীরকম সেইখানেই তো টের পায়। কুমির মারতে গিয়ে প্রায় আমাকেই মেরে বসেছিলেন। তা প্রায় বসেছিলাম বটে, বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ডক্টর হিল বললেন, তবে এবার তোমার সঙ্গে দেখা হয়েও কোনো লাভ হলো না দাস। এবার আমায় বাঁচানো তোমার ক্ষমতার বাইরে, তোমার ক্ষমতার বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন তো আমার সঙ্গে, তারপর দেখা যাবে। বলে ডক্টর হিলের হাত ধরতেই তিনি বাধা দিয়ে বললেন, আমায় সঙ্গে নেওয়া মানে তোমার নিজের সমূহ বিপদ ডেকে আনা, তা তুমি বুঝতে পারছো? গুহার ভেতরেও জঙ্গলিদের শুধু ঢাকের আওয়াজ তখন শোনা যাচ্ছে। এক মুহূর্ত চুপ করে থেকে এসে বললাম, গায়ে পড়ে বিপদ ডেকে আনাই যে আমার বাতিক। তাকে এতদিনেও বোঝেননি ডক্টর হিল? ডক্টর হিলকে নিজের তাঁবুতে এনে তারপর তার কাছে সমস্ত কাহিনী শুনলাম। ডক্টর হিলকে ভূগোল বিলাসী বললে বোধহয় ঠিকভাবে বোঝানো যায়। জীবনে তিনি বন্দুকটা ওই পর্যন্ত ভালো করে চালাতে শেখেননি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দুর্গমতম জায়গা আবিষ্কার করে বেড়ানো তার একটা নেশা। আমাজন নদীর উৎসের কাছে 5 বছর আগে তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। তার ধারণা সেবারে আমি নাকি অ্যামাজনের নদীর বিদঘুটে এক অ্যালিগেটর কুমিরের কবল থেকে তাকে বাঁচাই। ডক্টর হিলের সমস্ত কথা শুনে এবারে তাকে বাঁচানো এবং সেই সঙ্গে নিজেদের বাঁচাবার ব্যবস্থা করা কিন্তু সত্যিই কঠিন বলে মনে হলো। এ কদিন জঙ্গলিদের যে ঢাকের খবর শুনেছি তার লক্ষ্য যে ডক্টর হিল স্বয়ং, এ কথা বোধহয় আর বলে দিতে হবে না।
কঙ্গোরে অঞ্চলে ভৌগোলিক অভিযানে এসে শুধু নিজের ভালো মানুষের দরুন তিনি এখানকার ভয়ঙ্কর জঙ্গলিদের বিষ দৃষ্টিতে পড়েছেন। এই অঞ্চলের জঙ্গলিরা এখনও সেই আদিমতম যুগে পড়ে আছে। তাদের জঙ্গলের বাইরে কোনো দুনিয়া আছে বলে তারা জানে না। ঘুরতে ঘুরতে তাদের এক গায়ে ডক্টর হিল গিয়ে পড়েন। ডক্টর হিলকে তারা প্রথমে অদ্ভুত এক জাতের মানুষ ভেবে একটু সমীহ হয়ে করেছিল। তাকেও তার লোকজনকে আশ্রয় দিয়েছিল সসম্মানে। ডক্টর হিল সেখানে পরোপকার করতে গিয়েই নিজের সর্বনাশ করলেন। সে গায়ের সর্দার বহুদিন ধরে মাথা ধরা রোগে ভুগছিল। গায়ের ওঝা পুরুতেরা নানা রকম ঝাড়ফুঁক করে ভূত প্রেত মানত করেও তাকে ভালো করতে পারেনি। ডক্টর হিল দেখে শুনে একটা অ্যাসপিরিনের বড়ি দিয়ে একদম তাকে চাঙ্গা করে তোলে। আর যাবে কোথায়? সর্দারের কাছে তার খাতির যেমন 10 গুণ বেড়ে গেল, গায়ের ওঝা পুরুতেরাও তেমনই তার উপর খাপ্পা হয়ে উঠল 1000 গুণ। জঙ্গলিদের মধ্যে তাদের মান ইজ্জত বজায় রাখবার জন্যে ওঝা পুরুতেরা না করতে পারে হেন শয়তানি নেই। ভাগ্যচক্রে তাদের একটা সুবিধেও হয়ে গেল। কি একটা ছোঁয়াচে রোগে গায়ের কয়েকটা গরু বাছুর তখন মারা গেছে। ওঝারা রটিয়ে দিল যে ডক্টর হিলি তার জাদুতে এইসব গরু বাছুর মারছেন। প্রথমে গরু বাছুর, তারপর মানুষ মারায় তার মতলব। সর্দারকে পর্যন্ত তারা তাই বোঝালে। বেগতিক দেখে দলবল শুদ্ধ লুকিয়ে পালাতে গিয়ে ডক্টর হিল আরও বিপদ রেখে আনলেন। তিনি কোনো রকমে তাদের চোখ এড়িয়ে এই পাহাড়ে এসে পৌঁছালেন বটে, কিন্তু তার লোকজন সব কচু কাটা হয়ে গেল। এখানে পালিয়ে এসেও অবশ্য তার রক্ষা আছে বলে মনে হয় না। ঢাকের খবরে চারিদিকে জঙ্গলিদের যেভাবে তারা জাগিয়ে তুলেছে, তাতে শেষ পর্যন্ত তাদের খপ্পর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। সেদিনও সারা রাত ঢাকের যা আওয়াজ শুনলাম, তাতে মনে হলো ধীরে ধীরে চারিদিক ঘেরাও করে তারাই পাহাড়ের দিকেই ক্রমশ এগিয়ে আসছে। এখন তাদের বেড়াজাল থেকে পালাবার একমাত্র উপায় এই দুর্গম পাহাড় ডিঙিয়ে পূব দিকে টাঙ্গানাইকা নামবার চেষ্টা করা। মাঝরাতের পর ঢাকের আওয়াজ কিছুক্ষণের জন্যে থামতে দেখে মনে একটু আশাও হলো। লোকজনকে তুলে ডক্টর হিলকে সঙ্গে নিয়ে রাতারাতি তাই রওনা হয়ে পড়লাম। কিন্তু বেশি দূর আর যেতে হলো না। সকালবেলায় কৃভু হ্রদের ধারে গিয়ে সবে পৌঁছেছি, এমন সময় সমস্ত পাহাড় জঙ্গল যেন একসঙ্গে বজ্রের হুঙ্কার দিয়ে উঠল। চমকে দেখি রং বেরঙের বিদঘুটে উল্কি আঁকা হাজার হাজার জঙ্গলি ঢাল আর বল্লম হাতে যেন ভোজবাজিতে মাটি খুঁড়ে উঠে আমাদের ঘিরে ধরেছে। তারপর যে দারুণ কাণ্ড শুরু হলো তার আর বর্ণনা করা যায় না। ওঝা পুরুতে লম্পঝম্পই সবচেয়ে বেশি। আমাদের পিছমোড়া করে বেঁধে আমাদেরই মালপত্রের মধ্যে ফেলে রেখে তারা যে তাণ্ডব নৃত্য আস্ফালন শুরু করলো, তা থেকে বুঝলাম আমাদের সোজাসুজি পুড়িয়ে মারা হবে না ফুটন্ত কড়াইয়ে সেদ্ধ করা হবে, এইটুকু তারা এখনো ঠিক করতে পারছে না। জঙ্গলি কাঠের আগুনে বড় বড় কড়াই তখনও কিন্তু চাপানো হয়ে গেছে। দুপুরের পর স্বয়ং সর্দার আসরের মাঝে দেখা দিলে। চোখের চেহারা ও ঘন ঘন নিজের কপাল টেপা দেখে বুঝলাম আপাতত একটা অ্যাসপিরিন পেলে সে বর্তে যায়। শুধু ওঝা পুরুতের কাছে ছোট হওয়ার ভয়েই বোধহয় সোজাসুজি এসে চাইতে সাহস করছে না। জঙ্গলি হলেও সর্দার একেবারে অকৃতজ্ঞ নয়। মাথা ধরা সারানোর জন্য ডক্টর হিলের ওপর তার মনটা একটু নরমই ছিল। এগিয়ে এসে তাই ডক্টর হিলকে সে জিজ্ঞাসা করলে কড়াই সেদ্ধ হয়ে না সোজা আগুনে পুড়ে তিনি মরতে চান। এইটুকু বেছে নেওয়ার সুযোগ দিয়ে সে তাকে অনুগ্রহ করতে চায়। দুনিয়া আর সব জায়গার মতন এই জঙ্গলিদের মধ্যেও ভরং আর চালের দামই সবচেয়ে বেশি।
পিচমোড়া অবস্থাতে যতদূর সম্ভব ভারিক্কি চালে ডক্টর হিলের হয়ে গম্ভীরভাবে বান্টু ভাষায় বললাম, আমাদের সদ্য করে কি পুড়িয়ে মারার আগে তোমার একটু মাথা ধরার জাদু দাওয়ায় পেলে ভালো হয় নাকি? ওঝা পুরুতেরা তৎক্ষণাৎ হাঁ হাঁ করে উঠল। ও জাদু দাওয়ায় সর্দার যেন কিছুতে না খায়। গোড়ায় ভালো হলে কি হবে, ও দাওয়ায় শেষে সর্বনাশা বিষ হয়ে উঠবে। সর্দার কিন্তু একটু যেন দোমনা হয়েছে। বুঝে হেসে বললাম, এত যাদের হম্বি তম্বি, সেই তোমার ওঝা পুরুতেরায় তাহলে মাথা ধরার একটা জাদু দাওয়ায় দিয়ে দিক। সর্দার আর একটু নরম হয়েছে বুঝেই তৎক্ষণাৎ ডক্টর হিলকে দেখিয়ে বললাম, কটা ভণ্ড ওঝা পুরুতেদের কথায় কাকে তুমি খেপিয়ে তুলেছ জানো? রঙা চেহারা দেখে বুঝতে পারছো না যে এই জঙ্গল পাহাড়ের নয়। ইনি সেই আকাশের চাঁদ থেকে দয়া করে এখানে নেমেছেন। চাঁদ থেকে নেমেছেন? একবার ডক্টর হিলের দিকে একবার আকাশের দিকে চাওয়ার ধরন দেখে বুঝলাম সর্দার বেশ কাবু হয়েছে। ওঝা পুরুতেরা তাই বুঝেই মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল, সব বাজে কথা, চাঁদ থেকে নেমে এসেছেন তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ ওর চেহারায়, দেখতে পাচ্ছেন না ওর গায়ের রং? ও প্রমাণ চলবে না, আমরা অন্য প্রমাণ চাই। ওঝা পুরুতদের কথায় সর্দারকেও অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে হলো। যেন ব্যাপারটা নেহাত তুচ্ছ এমনই ভাবে বললাম, বেশ, চাঁদ থেকেই আজ রাতে প্রমাণ পাবে। আমার নিশ্চিত ভাব দেখে বেশ একটু হতভম্ব হয়ে জঙ্গলিরা নিজেদের মধ্যে গিয়ে জটলা শুরু করার পর ডক্টর হিল হতাশভাবে বললেন, এটা কি করলে দাস? যদি বা শুধু পুড়িয়ে মারতো, এখন গায়ের ছাল জ্যান্ত ছাড়িয়ে নেবে। চাঁদের ধাপ্পাটা কেন মিছে দিতে গেলে? হেসে বললাম, আপনার কোনো ভয় নেই, চাঁদের প্রমাণ আমি সত্যি দেব, দেখবেন। হতাশভাবে আমার দিকে চেয়ে তিনি বললেন, ভয় ভাবনায় তোমার মাথা খারাপ হয়ে গেছে দেখছি। চাঁদের আবার কি প্রমাণ হতে পারে? কিছু হতে পারে কি চাঁদের প্রমাণ? আজ কি তারিখ আপনার মনে নেই? নইলে প্রমাণটা বুঝতে পারতেন। ডক্টর হিল খানিক বিমূঢ় হয়ে থেকে হঠাৎ প্রায় লাফিয়ে উঠে বললেন, ও ও ও, ভুলেই গেছিলাম। আজ তো এখানে চন্দ্রগ্রহণ দেখা যাবে। হেসে বললাম, হ্যাঁ, ওর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু ভাগ্য যে তখনও আমাদের ওপর এত বিরূপ তা কি করে জানবো? সন্ধে হতে না হতেই কোথা থেকে রাশি রাশি মেঘ এসে আকাশ ছেয়ে ফেলতে লাগলো। ওঝা পুরুতেরা আস্ফালন তখন দেখে তারাই নিজেদের ভেলকিতে মেঘ আকাশে তুলেছে বলে সর্দারকে তখন বোঝাচ্ছে। অগ্নিমূর্তি হয়ে সর্দার আমাদের কাছে এসে এবার বললে, কই তোমাদের চাঁদের প্রমাণ দেখাও। ভেতরে ভেতরে নারী তখন প্রায় ছাড়বার উপক্রম, তবু বাইরে বেপরোয়া সাহস দেখিয়ে বললাম, তোমার ওঝা পুরুতদের কিছু ক্ষমতা আছে মানছি, কিন্তু চাঁদের মানুষের তেজ যে কত বেশি আর একটু বাদেই টের পাবে। আমাদের সামনে একটা আধ পোড়া মশাল মাটিতে পুঁতে দিয়ে সর্দার বললে, বেশ, এই মশাল যতক্ষণ না নেবে ততক্ষণ তোমাদের সময় দিলাম। তারপর জ্যান্ত তোমাদের কলিজা কেটে বার করব। তাই করো বলে বেশ জোরে জোরেই হাসলাম। মনে মনে তখন জপছি, হে আকাশ দেবতা, দয়া করে একটা ঝড় তুলে মেঘগুলোকে তাড়াও, নইলে আর যে রক্ষা নেই। আকাশে দেবতা দয়া করার কোনো লক্ষণ কিন্তু দেখা গেল না। মেঘগুলো যেন আর গাঢ় হয়েই জমতে শুরু করলো। মশালটা প্রায় তখন শেষ হয়ে এসেছে। সেই দিকে চেয়ে ইষ্টনাম স্মরণ করবার চেষ্টা করছি, এমন সময় ছলাৎ করে একটা শব্দ শুনে ফিরে দেখি কাঁচের জারের মধ্যে রাখা একটা মাছ কীরকম যেন ছটপট করছে। ডক্টর হিল নিজের ভাগ্য তখন বোধহয় মেনে নিয়েছেন। একটু দুঃখের হাসি হেসে বললেন, মাছটাও আমাদের পরিণাম বোধহয় বুঝতে পেরেছে। কয়েক মুহূর্ত মাছটার দিকে চেয়ে হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলাম, না 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 ডক্টর হিল,
আর ভয় নেই, আর ভয় নেই, মাছটা আমাদের পরম বন্ধু, আমাদের উদ্ধারের পথ বাতলাচ্ছে। তারপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলাম, কোথায় সর্দার, কোথায় সব ওঝাপুরুত? চাঁদের মানুষের তেজটা একবার দেখে যাও। সবাই অবাক হয়ে কাছে ছুটে এলো। উচ্চ স্বরে হেসে বললাম, সামান্য একটা মেঘ দিয়ে আকাশ ঢেকে তোমার ওঝাপুরুতেরা বাহাদুরি নিচ্ছিল সর্দার। চাঁদের মানুষ এবার এই পাহাড় জঙ্গল দুলিয়ে দিচ্ছে দেখো। ওঝারা চেঁচিয়ে উঠলো, সব মিথ্যে কথা, সব ধাপ্পা। জঙ্গলিরা ক্ষেপে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর কি। এমন সময় মাটির তলা থেকে অদ্ভুত একটা প্রচণ্ড গোঙানির শব্দ যেন শোনা গেল। বড় মুহূর্তে সমস্ত পাহাড়টা ঢেউয়ের মাথায় নৌকার মতন দুলে উঠল, আর সেই কিবু হ্রদের জল লাফ দিয়ে তীর ছাপিয়ে উপচে পড়ল বিশাল স্রোত হয়ে। সেই প্রচণ্ড ভূমিকম্পে প্রায় দিশেহারা হয়ে জঙ্গলিরা কে যে কোথায় পালালো ঠিক নেই। ভূমিকম্প যখন থামলো তখন দেখি আমরাই শুধু আমাদের মালপত্রের মধ্যে প্রায় বেহুশ হয়ে পড়ে আছি, আর কিবু হ্রদের এক পার ভেঙে দুরন্ত এক নদীর স্রোত নিচে বয়ে যাচ্ছে। ঘনাদার গল্প শেষ করে থামবার পর শিবু জিজ্ঞাসা করলে, ওই মাছের ছটপটানি দেখেই ভূমিকম্পের কথা টের পেলেন নাকি? কি মাছ সেটা? ও দেশে একরকম মাগুর মাছ, গম্ভীরভাবে বললেন ঘনাদা। ইংরেজিতে বলে ক্যাটফিশ। জাপানে থাকতে ও মাছের ক্ষমতার কথা জেনেছিলাম। জাপানে তো ভূমিকম্প নিত্য লেগেই আছে। সেখানকার বৈজ্ঞানিকেরা লক্ষ্য করে দেখেছেন ভূমিকম্পের ঠিক আগে মাগুর জাতের মাছ কী করে যেন তার টের পেয়ে অদ্ভুতভাবে ছটপট করে। অনেকে সেখানে তাই ভূমিকম্প আগে থাকতে ধরবার জন্যে মাগুর মাছ পোষে। এখানেই সমাপ্ত প্রেমেন্দ্র মিত্রের রচিত ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প মাছ। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।